তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC 3 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এটা মডিউল 2 থেকে থাকছে। প্রশ্নটা, ভারতের পার্লামেন্টে অর্থ বিল পাসের পদ্ধতি বিস্তারিত আলোচনা করো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় আইনসভার অন্যতম প্রধান কাজ হল জাতীয় অর্থভাণ্ডারের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা। সংবিধান প্রণেতারা ব্রিটেনের হাউস অব কমন্সের অনুকরণে ভারতের লোকসভাকে আর্থিক বিষয়ে চূড়ান্ত ক্ষমতা প্রদান করেছেন। ভারতীয় সংবিধানের 110 নম্বর ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং 109 নম্বর ধারায় এই বিল পাসের পদ্ধতি বর্ণিত হয়েছে। সাধারণ বিল পাসের পদ্ধতির সঙ্গে অর্থ বিল পাসের পদ্ধতির মৌলিক পার্থক্য রয়েছে, আর এই বিল পাসের প্রক্রিয়ায় লোকসভার প্রাধান্য এবং রাজ্যসভার সীমাবদ্ধ ক্ষমতা সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকাটাই এইভাবে গুছিয়ে তোমাদের লিখতে হবে, যাতে যিনি খাতা দেখবেন পরীক্ষক তার একটা আকর্ষণীয়তা বাড়ে তোমার খাতার প্রতি, ঠিক আছে? তারপর অর্থ বিল পাসের পদ্ধতি, এটা আছে। দেখো, প্রথমেই আছে রাষ্ট্রপতির পূর্ব সুপারিশ ও বিল উত্থাপন। অর্থ বিল পাসের পদ্ধতির প্রথম ও প্রধান ধাপ হলো রাষ্ট্রপতির পূর্ব অনুমতি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া কোনো অর্থ বিল পার্লামেন্টে পেশ করা যায় না। তবে মনে রাখতে হবে, এই সুপারিশ আসলে মন্ত্রিসভারই সুপারিশ। রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর এই বিলটি কেবলমাত্র লোকসভায় বা নিম্নকক্ষে উত্থাপন করা যায়। রাজ্যসভায় কোনোভাবেই প্রথমে অর্থ বিল পেশ করা যায় না। এটি প্রমাণ করে যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কক্ষ হিসাবে লোকসভার হাতেই দেশের আর্থিক চাবিকাঠি ন্যস্ত থাকে। সাধারণত অর্থ বিল বাজেট বা কর সংক্রান্ত প্রস্তাবের হিসাবে এই বিল সংসদে পেশ করেন স্পিকার। সংশয়পত্র ও লোকসভার ভূমিকা। লোকসভায় বিলটি পেশ করার পর আলোচনার সময় কোনো বিল অর্থ বিল কিনা সেই বিষয়ে কোনো প্রশ্ন বা বিতর্ক দেখা দিলে তবে সেক্ষেত্রে লোকসভার স্পিকার বা অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। সংবিধানের 110-এর 3 নম্বর ধারা অনুযায়ী স্পিকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আদালতে যাওয়া যায় না। লোকসভায় বিলটি গৃহীত হওয়ার পর তা যখন রাজ্যসভায় পাঠানো হয়, তখন স্পিকারকে বিলে একটি সংশয়পত্র বা সই দিয়ে নিশ্চিত করতে হয় যে এটি অর্থ বিল, আর এই সংশয়পত্র ছাড়া রাজ্যসভা বিলটি গ্রহণ করতে পারে না। তারপর হচ্ছে রাজ্যসভার সীমাবদ্ধ ক্ষমতা ও সময়সীমা। এই পোর্শনটা আলোচনা করব। তার আগে একটা বিষয় বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা পরের সেমিস্টার থেকে যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো, বা এই সেমিস্টারে তোমরা যারা PDF নোটস কিনতে চাইছো আমাদের সঙ্গে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নম্বরে। চলো পরের অংশটুকু তোমরা বুঝে নাও। আর নোটস এইভাবে লিখতে হবে গুছিয়ে, যা তা লিখলে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি একদমও নাম্বার দেবে না। দেখো, অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার ক্ষমতা অত্যন্ত সীমিত ও দুর্বল। লোকসভা থেকে পাস হয়ে আসার পর বিলটি রাজ্যসভার নির্বাচনের জন্য পাঠানো হয়। রাজ্যসভা এই বিলটিকে বিবেচনার জন্য পাঠানো হয়। রাজ্যসভা এই বিলটিকে বাতিল বা সংশোধন করতে পারে। তারা বিলটি পাওয়ার তারিখ থেকে 14 দিনের মধ্যে বিলটি সম্পর্কে তাদের সুপারিশ লোকসভার কাছে ফেরত পাঠাতে পারে। রাজ্যসভা যদি কোনো সংশোধনের সুপারিশ করে, তবে তা গ্রহণ করা বা না করা সম্পূর্ণভাবে লোকসভার ইচ্ছার ওপর নির্ভর করে। আর যদি 14 দিনের মধ্যে রাজ্যসভা বিলটি ফেরত না পাঠায়, তবে ধরে নেওয়া হয়েছে বিলটি উভয় পক্ষে পাস হয়ে গেছে। অর্থাৎ অর্থ বিল যাত্রাপথে রাজ্যসভা কেবল কিছুদিন বিলম্ব ঘটাতে পারে মাত্র, কিন্তু তা আটকে রাখতে পারে না। পরের পয়েন্ট লোকসভার চূড়ান্ত অনুমোদন ও যৌথ অধিবেশনে অনুপস্থিতি। রাজ্যসভা যদি কোনো সুপারিশ সহ বিলটি ফেরত পাঠায়, তবে লোকসভা সেই সুপারিশ গ্রহণ করলে বিলটিকে সংশোধন আকারে পাস হয়েছে বলে গণ্য হয়। আর যদি লোকসভার সুপারিশ প্রত্যাখ্যান করে, তবে বিলটি মূল আকারে পাস হয়েছে বলে ধরে নেওয়া হয়। সাধারণ বিলের ক্ষেত্রে দুই কক্ষের মধ্যে মতবিরোধ হলে সংবিধানের 108 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডাকতে পারে। কিন্তু অর্থ বিলের ক্ষেত্রে লোকসভার চূড়ান্ত
মানে ক্ষমতাই চূড়ান্ত বলে গণ্য হয়। এখানে কোনো অচল অবস্থা তৈরির সুযোগ নেই এবং তাই যৌথ অধিবেশন ডাকার কোনো সাংবিধানিক বিধান বা প্রয়োজন নেই। তারপর রাষ্ট্রপতির সম্মতি। পার্লামেন্টের উভয় কক্ষ কর্তৃক অনুমোদিত হওয়ার পর বিলটি রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য পাঠানো হয়। সংবিধানের 111 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এই বিলে সম্মতি প্রদান করতে বা সম্মতি প্রদানে বিরত থাকে, কিন্তু সাধারণ বিলের মতো তিনি অর্থ বিলকে পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে ফেরত পাঠাতে পারে না। যেহেতু রাষ্ট্রপতির পূর্ব সুপারিশ নিয়েই বিলটি সংসদে পেশ করা হয়েছে, তাই প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি এতে সম্মতি দিতে বাধ্য থাকেন। রাষ্ট্রপতির সই হওয়ার পরেই বিলটি আইনে পরিণত হয়। এবার তোমরা উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা শেষ করবে। এইভাবে গুছিয়ে উত্তর লিখলে ভালো করে, তবে তোমরা ভালো নম্বর পাবে।